ওকে, গ্রুপ 15 এলিমেন্টস, এটা আজকে স্টার্ট করব। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? দেখো, আহ, এরা কি বেসিক্যালি পি ব্লক এলিমেন্ট, তাই তো? পি ব্লক এলিমেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে পি ব্লক এলিমেন্ট কারা? দেখো, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্টস আছে দে অল আর দি পি ব্লক এলিমেন্ট। এদের মধ্যে গ্রুপ 13 আর গ্রুপ 14 এই দুটো তোমাদের ক্লাস 11 এ ছিল। এবারে গ্রুপ 15 টু গ্রুপ 18, হ্যাঁ মাঝখানে 16 17 অবভিয়াসলি আছে। হ্যাঁ বলো, এখান থেকেই শুরু করছি। গ্রুপ 15 16 17 18 এই চারটে গ্রুপ তোমাদের পড়তে হবে। হ্যাঁ, প্রথমে আমরা ডিসকাস করব গ্রুপ 15। গ্রুপ 15 এ কোন এলিমেন্ট গুলো আছে? আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। হলো, এই গ্রুপ 15 কে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি। কি বলা হয়? নাইট্রোজেন ফ্যামিলি। আচ্ছা, এদের আরেকটা নাম আছে, সেটা কি? নিকোজেন্স। পিটা কিন্তু সাইলেন্ট, ঠিক আছে? নিকোজেন্স। তো এই গ্রুপ 15 পড়বো সবার প্রথমে, তারপরে গ্রুপ 16, তারপর গ্রুপ 17 অ্যান্ড ফাইনালি পড়বো গ্রুপ 18। তো প্রথমে বইতে দেখবে এদের কি দেওয়া আছে, ইলেকট্রনিক কনফিগারেশন গুলো দেওয়া আছে। সেই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। তাহলে প্রথমে যে জিনিসটা আমাদের পড়তে হবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য গ্রুপ 15 এ প্রত্যেকটা গ্রুপেরই ইলেকট্রনিক কনফিগারেশন শিখতে হবে। তো গ্রুপ 15 সবার প্রথমে শিখতে হবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। তাহলে আমাদের জানার দরকার নেই যে কার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে। আমাদের খালি একটা জিনিসই জানার দরকার যে নাইট্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন আছে। নাইট্রোজেনের মধ্যে আমরা সবাই জানি যে 7টা ইলেকট্রন আছে, তাই তো? আচ্ছা, তো আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশনটা শিখে এসেছি নাইট্রোজেনের, সেটা বলবে কেউ একজন 1s2 2s2 করে? কে বলবে বলো? সৃজা বলো তাড়াতাড়ি। বলে ফেলো, এত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি বলো। দিয়া পারবে? 1s2 2s2 2p3। কি ব্যাপার সৃজা, তোমার কি মনে নেই এটা? সৃজাকে জিজ্ঞেস করছি। কিছু তো একটা বলো, হ্যাঁ বা না। তোমার কি মাইকে প্রবলেম হয়েছে? আমি শুনতে পাচ্ছি না কেন তোমার কথা, সৃজা? আরে মুশকিল, রেসপন্স না করলে কি করে হবে? আচ্ছা যাই হোক, 1s2 2s2 2p3 3 প্লাস 2 প্লাস 2 7 হলো। এইবার এই ইলেকট্রনিক কনফিগারেশনটা তো আমরা এতদিন লিখে আসতাম। এবার ভালো করে দেখো এই 1s2 টা কি জিনিস। দিস 1s2 ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম। এটা আমরা জানি যে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তাই না? তো এই 1s2 এর জায়গায় আমরা লিখবো এখন থেকে হিলিয়াম। তারপর কি 2s2 and 2p3। কিছু লিখলে? মাইকেল প্রবলেম? আচ্ছা ঠিক আছে। 2s2 2p3, এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। এইটা দেখো, এটা বুঝলে সবাই? এটা নিয়ে কোনো ডাউট? হিলিয়াম 2s2 2p3, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন। এইবার ফসফরাসের যদি আমাকে লিখতে হয়, আমি কি আবার সেই 1s2 2s2 করব? না, একটু চেঞ্জ করব। কি চেঞ্জ? হিলিয়ামের পরে আসে নিয়ন, তাহলে এখানে লিখবো নিয়ন। 3s 2s2 এর জায়গায় আমি এখানে লিখবো 3s2, and 3p3 এর জায়গায় আমি লিখবো
4p3 বোঝা গেল? সরি 4p কেন হবে, 3p হবে, 3s and 3p, 4p হবে কেন? ওটা ছিল 2s 2p, এটা 3s 3p। নিয়নের পর কে আসবে? আর্গন, আর্গন 4s2 4p3। এবার যখন 4s 4p লিখবো সামনে একটা 3d10 অ্যাড করতে হবে। নেক্সট অ্যান্টিমনি, তাহলে আর্গনের পরে ক্রিপ্টন, কি লিখবো এখানে? 4d10, এখানে 4s টা হয়ে যাবে 5s2 আর 4p3 টা হয়ে যাবে 5p3। সিমিলারলি বিসমাথে কি হবে? ক্রিপ্টনের পরে কে আসবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, দেন লাস্টে একদম জেনন। এবার দেখো 5d10 হয়ে যাবে, আচ্ছা এখানে 6s2 হয়ে যাবে, এখানে 6p3 হয়ে যাবে, আর এখানে আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, দ্যাট ইজ 4f14। তাহলে তোমাকে কোনটা খেয়াল রাখতে হবে? এই যখন ফার্স্ট 3d অরবিটালটা আসছে সেই জায়গাটাকে তোমার মাথায় রাখতে হবে, আর যখন ফার্স্ট 4f অরবিটালটা আসছে সেই জায়গাটাকে তোমার খেয়াল রাখতে হবে। এটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন লেখার একটা প্রসেস, ঠিক আছে? হ্যাঁ বলো। আর্সেনিক থেকে বুঝতে পারলে না? আর্সেনিকে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 33, ঠিক আছে? দেখো আর্সেনিকে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 33, তাহলে তুমি যদি 1:2:2 করে লেখো তাহলে কি দাঁড়াবে বলতে থাকো? 1:2:2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p3 হবে? হবে? আচ্ছা, এবার তুমি খুব ভালো করে লক্ষ্য করো, 1:2:2, 2p6, 3s2, 3p6, 3d10, এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? ওই সরি 3d10 টাকে আমি এক্সট্রা কেন নিলাম? এক মিনিট এক মিনিট, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এত অবধি আমি 3p6 অবধি নিলাম। বলো এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? এক্স্যাক্টলি এটা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এইটার জায়গায়, এই টোটালটার জায়গায় আমি রিপ্লেস করতে পারি কি আর্গন দিয়ে, ওই জন্যই এভাবে থার্ড ব্র্যাকেটে আর্গন লেখা, তারপর 3d10, 4s2, 4p3, বোঝা গেল? ব্যাস, এইটাকেই আমরা জাস্ট দেখব। মানে আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে দেখো একটা সিম্পল জিনিস দেখতে হবে যে ফার্স্টে নাইট্রোজেনের ক্ষেত্রে কনফিগারেশন 2s2 2p3, তাই তো? ফসফরাসের ক্ষেত্রে 3s2 3p3, আর্সেনিকের ক্ষেত্রে 4s2 4p3, তারপর অ্যান্টিমনির ক্ষেত্রে 5s2 5p3, তারপরে বিসমাথের ক্ষেত্রে 6s2 6p3। এক মিনিট দাঁড়াও তো, অনিমেষ ফোন করছে। হ্যাঁ অনিমেষ বলো। হ্যাঁ বলেছি তো। এখন এসো না, কারণ আমার উপরে পড়ানো আছে তো, বেশিক্ষণ তোমাকে পড়া যাবে না। তুমি কালকে শোনো শোনো শোনো, বলছি রেকর্ডিংটা তো পাবে, ঠিক আছে? 7:30-র মধ্যে জয়েন করলে করো, আর আগের জিনিসগুলো রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? তুমি এখানে আসবে, এখানে আসলে তো তুমি আধা পাবে আধা পাবে না। তুমি সকালে আসো, তুমি সেটা বলছো, তুমি সকালে আসো তাহলে বেটার হবে। তখন কালকে না হয় পরশু আসবে, ঠিক আছে? তুমি আমাকে আমাকে ফোন করো রাত্রিবেলা, আমি কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। দেখো এটা বোঝা গেল? একটা একটা করে আমার কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p2, 2s2 2p3, ফসফরাসের ক্ষেত্রে 3s2 3p3, আর্সেনিকের ক্ষেত্রে 4s2 4p3, অ্যান্টিমনির ক্ষেত্রে 5s2 5p3, বিসমাথের ক্ষেত্রে 6s2 6p3। খালি খেয়াল কি রাখতে হবে, যেগুলো আমি ইয়েলো দিয়ে মার্ক করেছি, যেখানে 3d10টা আসছে প্রথমবার আর যেখানে 4f14টা আসছে ফর দ্য ফার্স্ট টাইম। বোঝা গেল? বাকিরা কোনো ডাউট? ওকে।
এবার দেখো, বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, বলো। বিসমাথ? এর নাম বিসমাথ? এই দেখো, বিসমাথ। আর এসবিটা কি? অ্যান্টিমনি। ঠিক আছে? এটা কোনটা বলো তো? 4F14? এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যদি 1:2:2 করে ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তাহলে লিখলে দেখতে পারবে ওখানে 4F14 অটোমেটিক্যালি আসছে। ঠিক আছে? আমরা যখন শিখেছিলাম, হ্যাঁ, অব্বাও প্রিন্সিপাল দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখেছিলাম, তখনই দেখেছিলাম 1S 2S 2P এইভাবে ছিল না? এই যে 1S, তারপরে এখানে ছিল 2S 2P, তারপরে 3S 3P 3D। এরকম ভাবে যখন শিখেছিলাম 1S 2 2S 2 2P 6 3S 2 3P 6, এখানে 4S ছিল, তারপরে আসে 3D। তো এই জিনিসটা যদি করতে থাকো তাহলে দেখতে পাবে 4F14 আসে পরপর পরপর করে। তো এইটা তো এখন ওই অর্থে তোমাকে পড়াতে হবে নতুন করে, সেই অর্থে সে করে তো লাভ নেই। তুমি জাস্ট খেয়াল রেখো যে, জাস্ট দেখো নাইট্রোজেনেরটা কিভাবে লিখেছি সেদিকে লক্ষ্য রাখো। নাইট্রোজেনেরটা আমরা সিম্পলি 7টা ইলেকট্রন তো। নাইট্রোজেনকে কিভাবে লিখেছি? 1:2:2 2P 3। দেখতে পাচ্ছ কার্সার? 1:2:2 2P 3। তাহলে জাস্ট 1:2 মানে হিলিয়াম, এই 1:2টাকে হিলিয়াম দিয়ে রিপ্লেস করেছি। সিমিলারলি এইটা তো তোমাকে খেয়াল রাখতেই হবে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন অ্যান্ড জেনন, এগুলো প্রত্যেকটা হলো নোবেল গ্যাস, পরপর পরপর আসে ওপর থেকে নিচে, গ্রুপ নাম্বার 18 ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে এই 1s 2টাকে হিলিয়াম দিয়ে রিপ্লেস করলাম। তারপরে চলে আসলো ফসফরাস। ফসফরাসকে কি দিয়ে লিখবো? অবভিয়াসলি নিয়ন দিয়ে লিখবো। তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, পরপর পরপর আসছে। ঠিক আছে? আর জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লেখার সময় আমি 2s 2 2p 3 কে 3s 2 3p 3 করে দিলাম, তারপরে 3s 3p কে 4s 4p করে দিলাম। নেক্সট আর্সেনিকে থেকে অ্যান্টিমনিতে যখন আসবো, 5 5s থেকে 5s এন্ড 5p করে দিলাম। সিম্পলি যখন বিসমাতে আসবো 6s এন্ড 6p হয়ে যাবে সেগুলো। এইবার দেখো, যখন ফসফরাস থেকে আর্সেনিকে আসবে, যখন ফসফরাস থেকে আর্সেনিকে আসবে তখন একটা 3D অ্যাড হবে। ঠিক আছে? তো সিম্পলি আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে গেলে 3Dটা 4D হয়ে যাবে। কিন্তু যখন অ্যান্টিমনি থেকে বিসমাতে যাবে তখন এক্সট্রা একটা 4F14 অ্যাড হবে, বাকিগুলো তো অটোমেটিক্যালি বাড়বে। তো এই দুটো জিনিস, যে দুটো আমি রেড দিয়ে মার্ক করলাম, সেই দুটো জিনিসকে জাস্ট তোমাকে একটু মাথায় রাখতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বোঝা গেল? তো প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু সমস্যা বাড়বে, প্র্যাকটিস কিন্তু খুব বেশি বেশি করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই। আচ্ছা, প্রথমে আমি অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই পড়ার আগে একটা ছোট ছোট জিনিস বলে নিই। প্রথমত আমাদের কি পড়তে হবে? দেখো, বই খুললেই পাবে অকারেন্স অফ গ্রুপ 15 এলিমেন্ট। ঠিক আছে? কোথায় কোথায় গ্রুপ 15 এলিমেন্ট গুলো থাকে, হ্যাঁ, অকারেন্স গুলো তুমি যদি চাও তো তুমি পড়তে পারো, আর তুমি যদি না চাও তুমি নাও পড়তে পারো। যেমন এক্সাম্পল বলি, নাইট্রোজেন। নাইট্রোজেন ইজ আ ডাইঅ্যাটমিক গ্যাস, আমরা সবাই জানি N2, N2 হিসাবেও থাকে। তো নাইট্রোজেনকে কোথায় দেখতে পাওয়া যায়? নাইট্রোজেনকে দেখতে পাওয়া যায় অ্যাটমসফিয়ারে। ঝুড়ি ঝুড়ি নাইট্রোজেন আছে অ্যাটমসফিয়ারে। অ্যাপ্রক্সিমেটলি 78% অফ নাইট্রোজেন ইজ ইন দ্য অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তো তাছাড়াও নাইট্রোজেন ছাড়াও বাদবাকি যে যারা আছে, যেমন ধরো ফসফরাস, হ্যাঁ, তো ফসফরাসকে যেমন কখনোই ফ্রি স্টেটে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে ফসফরাস ইজ হাইলি রিঅ্যাক্টিভ। তো বিভিন্ন কম্পাউন্ড আছে ফসফরাসের, সেখানে ফসফরাসকে পাওয়া যায়। তাছাড়া আর্সেনিক, অ্যান্টিমনি, এদেরকে তো অবভিয়াসলি পাওয়াই যায়, আমরা জানি। তো কোথায় কোথায় পাওয়া যায়, কিভাবে কিভাবে পাওয়া যায়, সেটা জাস্ট একবার চাইলে পড়ে রাখতে পারো। কথাটা বুঝতে পারছি না, একবার বলো, কেটে গেল তো। তো কথাটা কেটে গেল, হ্যাঁ বলো। চ্যাপ্টারটা, কথা শোনা যাচ্ছে না, মাইক প্রবলেম। এখানে লেখো।
না 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 না, এই চ্যাপ্টারটা ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা ইনঅর্গানিক কেমিস্ট্রি। শোনো, আমি একটা কথা বলি, অর্গানিক কেমিস্ট্রি মানে কি? অর্গানিক কেমিস্ট্রি মানে তুমি কার্বন, ঠিক আছে, আর হাইড্রোজেন, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড গুলো দেখতে হবে, বেনজিন, টলুইন, এটা ওইটা সেটা, এগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। পিরিয়ডিক টেবিল নিয়ে ডিসকাশন, ইচ অ্যান্ড এভরিথিং। এই চ্যাপ্টারটার নাম গ্রুপ 15 এলিমেন্ট বা পি ব্লক এলিমেন্ট। কত নম্বর চ্যাপ্টার এটা তো দেখে বলতে হবে। আমি তোমাকে বলি, দেখো, 1 মিনিট তাহলে হোল্ড করো, বলছি। এক্স্যাক্টলি চ্যাপ্টারের নাম্বার হচ্ছে, তুমি চ্যাপ্টারটা পাবে হচ্ছে ফার্স্ট ইয়েতে, ফার্স্ট পার্টে, হ্যাঁ, এনসিইআরটি পার্ট 1-এ। আর চ্যাপ্টারের নাম্বার হচ্ছে এই যে ইউনিট 7, 7 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ, 7, চ্যাপ্টার নাম্বার 7, 7 নম্বর, পি ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে আমরা পড়বো মেইনলি যেটা আমাদের দরকার, দ্যাট ইজ দ্য ট্রেন্ডস, জেনারেল ট্রেন্ডস in atomic and physical properties of the group 15 elements. Physical properties of the group 15 elements. তাহলে গ্রুপ 15 এলিমেন্টস গুলোর জেনারেল ট্রেন্ড কি কি? তাহলে কয়েকটা ট্রেন্ড আমাদের খুব মন দিয়ে পড়তে হবে। তো সবার প্রথমে আমরা যেটা পড়ব, দ্যাট ইজ দি অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই। অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই হলো, এটা কি জিনিস? অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই বলতে আমরা কি বুঝি, বলতে পারবে? দেখো, অ্যাটমিক বা আয়নিক রেডিয়াই বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা অ্যাটমের সেন্টার থেকে, মানে নিউক্লিয়াস থেকে তার আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স, সেইটাকে বলা হয় অ্যাটমিক বা আয়নিক রেডিয়াই। অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াই অবভিয়াসলি, আর ফর আয়ন ইট ইজ আয়নিক রেডিয়াই। তাহলে এই যদি হয় একটা নিউক্লিয়াস, লাল রঙের নিউক্লিয়াস, ঠিক আছে, দিস ইজ দি আউটার মোস্ট শেল। তাহলে এই আউটার মোস্ট শেলে এই যে ইলেকট্রনটা রয়েছে, এটা ধরো আউটার মোস্ট শেল। এবার নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয় রেডিয়াই। কেমন রেডিয়াই? অ্যাটমিক রেডিয়াই অর আয়নিক রেডিয়াই। হয়ে যাচ্ছে? তো কিভাবে চেঞ্জ হয় দেখো, তো যেই ট্রেন্ডটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, সেটা কি জিনিস? দুটো জিনিস। গ্রুপ 14 এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি এই গ্রুপ 15 এলিমেন্টগুলোর অ্যাটমিক রেডিয়াই, তাহলে আমরা দেখতে পাবো যে অন মুভিং from group 14 to group 15, the atomic radii কি হয়? Decreases. তাহলে এর পেছনে কারণ কি হবে? এটা ক্লাস 11 এর কোয়েশ্চেন। এর পেছনে কারণ কি হতে পারে? দেখো, যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, হ্যাঁ, যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। 1 মিনিট, আমি জিনিসটা এঁকে নিই। দেখো, এটা নিউক্লিয়াস, ঠিক আছে, আর এটা আউটার মোস্ট শেল, সেখানে একটা ইলেকট্রন আছে ধরো। এইবার ব্যাপারটা কি হচ্ছে, যত আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি ইন আ পিরিয়ডিক টেবিল, তত একটা একটা করে ইলেকট্রন বাড়ছে না? দেখো, কি হচ্ছে ব্যাপারটা? তাহলে যত আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, একটা করে ইলেকট্রন বাড়ছে তো? দেখো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে প্রথমটায় ধরো একটা প্রোটন,
আর একটা ইলেকট্রন আছে। সেকেন্ডেরটায় তাহলে অবভিয়াসলি দুটো প্রোটন দুটো ইলেকট্রন, থার্ডেরটা তিনটা প্রোটন তিনটা ইলেকট্রন, আর লাস্টেরটা চারটা প্রোটন অ্যান্ড চারটা ইলেকট্রন। তাহলে আমাকে কেউ একজন ভাবনা চিন্তা করে বলো যে একটা প্রোটন একটা ইলেকট্রনকে বেশি জোরে টানবে, না দুটো প্রোটন দুটো ইলেকট্রনকে বেশি জোরে টানবে, নাকি তিনটা প্রোটন তিনটা ইলেকট্রনকে বেশি জোরে টানবে, নাকি চারটে প্রোটন চারটে ইলেকট্রনকে বেশি জোরে টানবে, কোনটা হবে অ্যাকচুয়ালি? তাহলে অবভিয়াসলি যত আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড ডিরেকশনে যাব তাহলে আমি কি দেখতে পাবো, the effective nuclear charge increases, the effective nuclear charge increases, and hence the attraction between the nuclear nucleus and the outermost shell increases, and hence কি হবে, the atomic size decreases, the atomic size decreases। তাহলে যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি অ্যাটমিক সাইজ কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে এই ডিক্রিজের পেছনে কারণ কি? ডিক্রিজের পেছনে কারণ যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি ইলেকট্রনের সংখ্যা বাড়ছে অ্যান্ড দ্য নাম্বার অফ প্রোটন ইজ অলসো ইনক্রিজিং অ্যাজ ওয়েল। তাহলে প্রোটন আর ইলেকট্রন বাড়ছে মানে দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য প্রোটন অ্যান্ড ইলেকট্রন ইজ অলসো ইনক্রিজিং। তাহলে নিউক্লিয়াস আর আউটার মোস্ট শেলের অ্যাট্রাকশন যদি গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করে তাহলে গ্র্যাজুয়ালি সাইজটা কি হবে, ডিক্রিজ করতে আরম্ভ করবে। বোঝা গেল? তাই এই কারণে গ্রুপ 15 এলিমেন্টদের যে অ্যাটমিক রেডিয়াই হয় তার থেকে সেটা কি হয়, গ্রুপ 14 এলিমেন্টের থেকে কম্পারেটিভলি কম হয়। বোঝা যাচ্ছে? কে বুঝতে পারছো? খুবই ইজি একটা টপিক। এবারে কি পড়বো? এবারে পড়বো যে যত আমরা উপর থেকে নিচে নামবো গ্রুপ ওয়াইজ, যেমন ধরো গ্রুপ 15 এর কথাই বললাম, ধরো ফসফরাস নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের অ্যাটমিক সাইজের চেঞ্জটা কি হবে? তাহলে দেখো যত আমরা উপর থেকে নিচে নামছি তত কি হচ্ছে, একটা করে শেল ইনক্রিজ করছে নাইট্রোজেনের। তো বেসিক্যালি দাঁড়াও এক মিনিট, ধরো এটা নাইট্রোজেন, ঠিক আছে? আচ্ছা, নাইট্রোজেনের পরে কে আসবে? নাইট্রোজেনের পরে আসবে ফসফরাস, তাই না? একটা দুটো আরেকটা দিয়ে দিচ্ছি তিনটা, তাহলে ফসফরাসের শেল একটা ইনক্রিজ করে যাবে। আচ্ছা, নাইট্রোজেন ফসফরাসের পরে কে আসবে? আর্সেনিক, আর্সেনিকে আরেকটা শেল ইনক্রিজ করে যাবে, তাই তো? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যত আমি উপর থেকে নিচে নামছি অ্যালং আ গ্রুপ আমার একটা একটা করে শেল বাড়ছে। তাহলে এটা যদি নাইট্রোজেন হয় এটা ফসফরাস, এটা যদি ফসফরাস হয় এটা আর্সেনিক, তাই তো? এটা ফসফরাস নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক। তাহলে নাইট্রোজেনে ইলেকট্রন থাকে কয়টা? হ্যাঁ বলো। হ্যাঁ, নিচে গেলে সেটাই আমি বলছি কি হয়। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন কটা? 7টা। ফসফরাসের নাম্বার অফ ইলেকট্রন কটা? 15টা। আচ্ছা, আর্সেনিকের নাম্বার অফ ইলেকট্রন কটা? 33টা। তাহলে প্রোটন কটা? সেম তো, 7টা। 15টা, সরি এটা প্রোটন হবে তো, প্রোটন কটা? 15টা ফসফরাসের ক্ষেত্রে, আর আর্সেনিকের ক্ষেত্রে প্রোটন কটা? 33। তাহলে ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রন বাড়ছে প্রোটনও বাড়ছে, তাহলে অ্যাট্রাকশন বাড়ছে তো,
তাহলে দুটো ফ্যাক্টর কাজ করছে, কি কি? তাহলে if we move down along a period, sorry period তো হলো আগেরটা, এবার along a group, if we move down along a group তাহলে কি হবে? two opposing factors work, কি কি? নাম্বার 1 কি হচ্ছে? increase of number of shell, number 2 increase in কি হচ্ছে? effective nuclear attraction অথবা effective nuclear charge। তাহলে দুটো ফ্যাক্টরই কিন্তু কাজ করছে, ইনক্রিজ ইন নাম্বার অফ শেল। তাহলে নাম্বার অফ শেল যদি ইনক্রিজ করে তাহলে অ্যাজ আ রেজাল্ট কি হতে পারে? অ্যাজ আ রেজাল্ট ডিক্রিজ, সরি ডিক্রিজ কেন হবে, ইনক্রিজ ইন অ্যাটমিক রেডিয়াই, তাই না? আচ্ছা, সেকেন্ডলি ইনক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা অ্যাট্রাকশন যদি হয়, দ্যাট মিনস অ্যাজ আ রেজাল্ট decrease of atomic radii। তাহলে দুটো ফ্যাক্টর এখানে আছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড ফ্যাক্টর ইজ মোর ডমিনেটিং। ওহো, দাঁড়াও তো, ফার্স্ট ফ্যাক্টর, extremely sorry, the first factor is more dominating। তাহলে as a whole, as a result কি হচ্ছে? increase of number of shell, that is more dominating factor over this increase in effective nuclear attraction। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো ফ্যাক্টর আছে, প্রথম ফ্যাক্টরটা কি? increase in effective nuclear charge, আর সেকেন্ড ফ্যাক্টরটা কি? increase in number of shell। তাহলে increase in number of shell যদি হয় তাহলে কি হবে? সিম্পলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আউটার মোস্ট শেলের ডিসটেন্সটা বাড়ছে না, আস্তে 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 বাড়ছে আউটার মোস্ট শেলের ডিসটেন্স। তাহলে অবভিয়াসলি যদি নাম্বার অফ শেল ইনক্রিজ করে তাহলে ডিসটেন্স বাড়বে, আর যদি ডিসটেন্স বাড়ে তাহলে কি হবে? তাহলে সিম্পলি যদি আমরা বলি তাহলে সাইজ বাড়বে। অন্যদিকে ইলেকট্রন বাড়ছে, প্রোটনও বাড়ছে, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশনও বাড়ছে, which will lead to the decrease in the effective nuclear attraction। তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকশনটা যদি ইনক্রিজ করে তাহলে সাইজ কি করবে? অবভিয়াসলি ডিক্রিজ করবে। বাট দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ মোর ডমিনেটিং। তো এই কারণে আমরা যদি গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে নামি তাহলে কি হয়? আলটিমেটলি যেটা দেখা যায় যে অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ করে। বোঝা গেল? এইটা তোমরা ক্লাস 11 এ পড়েছিলে লাস্ট অব্দি। তো এবারে আর একটা ফ্যাক্টর করতে হবে এখানে, ভালো করে দেখো। যদি আমরা একটা ইয়েটা দেখি, এদের ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে কি দেখতে পারবো? নাইট্রোজেনের কনফিগারেশন কি? হিলিয়াম বলো 2s2 2p3, ফসফরাসের ক্ষেত্রে নিয়ন 3s2 3p3, আর ফাইনালি আর্সেনিকের ক্ষেত্রে আর্গন, তারপর 3d10, তারপর 4s2, তারপর 4p3, তাই তো? তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এইখানে একটা নতুন ফ্যাক্টর আসছে, দ্যাট ইজ দ্য 10 3d ইলেকট্রনস অফ দি আর্সেনিক। তাহলে যখন আমরা নাইট্রোজেন থেকে ফসফরাসে আসি অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ করে। আবার বলছি, যখন আমরা নাইট্রোজেন থেকে ফসফরাসে আসি অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ করে, ঠিক আছে? তো যখন আমরা ফসফরাস থেকে আর্সেনিকে আসি তখন অ্যাটমিক রেডিয়াই যতটা ইনক্রিজ করার কথা ততটা ইনক্রিজ করে না, কম্পারেটিভলি কম ইনক্রিজ করে। তাহলে একটা ডেটা দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো ফার্স্ট কেস মানে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ক্ষেত্রে
আমরা যদি কোভ্যালেন্ট রেডিয়াসটা দেখি, সেই রেডিয়াসটার ভ্যালু হয় 70 তোমার পিকোমিটার, ঠিক আছে, 70 পিকোমিটার। এই রেডিয়াসটা যখন আমরা দেখি ফসফরাসের ক্ষেত্রে, তখন রেডিয়াসটা হয়ে যায় 110 পিকোমিটার, হলো। তারপরে আর্সেনিকের ক্ষেত্রে রেডিয়াসটা হয়ে যায় 121 পিকোমিটার। দেখো ভালো করে, নাইট্রোজেন থেকে যখন ফসফরাসে যাচ্ছি তখন কতটা ইনক্রিজ করছে, অ্যাপ্রক্সিমেটলি 40 পিকোমিটার ইনক্রিজ করছে, তাই তো, 110। এবার ফসফরাস থেকে যখন ইয়েতে যাচ্ছি, আর্সেনিকে যাচ্ছি, তখন কি দাঁড়াচ্ছে, 110 থেকে 121, দ্যাট মিনস অনলি 11 পিকোমিটার ইনক্রিজ করছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ভাবনা চিন্তার বিষয়, এই জিনিসটা কেন হচ্ছে। কেন হচ্ছে, কারণ আর্সেনিকে যেটা আছে, দ্যাট ইজ দ্য পুর স্ক্রিনিং এফেক্ট কন্টেইনিং 10 3d ইলেকট্রনস। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে স্ক্রিনিং এফেক্ট কথাটার মানে কি? স্ক্রিনিং এফেক্ট মনে আছে? ক্লাস 11-এ পড়েছিলাম স্ক্রিনিং এফেক্ট। দেখো, এই ছবিটাকে আমি নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, একটা এমন একটা ছবি, কিছু বলছো? হ্যাঁ, শিল্ডিং এফেক্ট এন্ড স্ক্রিনিং এফেক্ট দে আর সেম। সেটাই কাকে বলে মনে আছে? জিনিসটা বোঝার চেষ্টা করো। এই তো নিউক্লিয়াস মধ্যখানে, এক মিনিট, হ্যাঁ। এই তো মধ্যখানে নিউক্লিয়াস, তাই তো। এই নিউক্লিয়াসের পরের শেলে কয়টা ইলেকট্রন থাকে? ধরো দুটো ইলেকট্রন আছে। তারপরের শেলে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। আমরা কি জানি, ফার্স্ট শেলে দুটো ইলেকট্রন, সেকেন্ড শেলে থাকে 8টা ইলেকট্রন, তাই না? 8টা হলো। ধরো ফাইনাল শেলে একটা ইলেকট্রন আছে। এবারে কি হচ্ছে ব্যাপারটা, ভালো করে লক্ষ্য করো। এই যে মাঝখানে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো কি করছে, এই ইলেকট্রন গুলো একটা স্পিনের মতন তৈরি করছে। তাহলে এই আউটার মোস্ট যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়ার অ্যাট্রাকশনকে যতটা ইজিলি এনজয় করতে পারার কথা, ততটা ইজিলি কি এনজয় করতে পারছে? হ্যাঁ, কি মনে হয়? মাঝখানে ইলেকট্রন গুলো ঘুরছে, তারা যে একটা লেয়ার ফর্ম করেছে, সেই লেয়ার গুলো কি করছে, লেয়ার গুলো কিন্তু ওই ফোর্স অফ যেটা হওয়ার কথা ছিল, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে অতটা স্ট্রংলি হতে দিচ্ছে না। কেন? কেন কিনা এই মাঝখানের লেয়ারটা এই অ্যাট্রাকশনটাকে আটকাচ্ছে। কার অ্যাট্রাকশনটা? এই নিউক্লিয়াস আর যে আউটার মোস্ট শেলের ইলেকট্রনটা আছে, তাদের অ্যাট্রাকশনটাকে আটকাচ্ছে। কারা আটকাচ্ছে? এই যে মধ্যখানের যে লেয়ারটা আছে বা মধ্যখানের যে স্ক্রিনটা আছে, কার স্ক্রিন? এই যে ইন্টারমিডিয়েট ইলেকট্রন গুলোর যে স্ক্রিন, তাই তো। দিস এফেক্ট ইজ নোন অ্যাজ স্ক্রিনিং এফেক্ট। আর এই স্ক্রিনিং এফেক্ট এস ইলেকট্রনের জন্য হয় ম্যাক্সিমাম, এস ইলেকট্রনগুলোর জন্য স্ক্রিনিং এফেক্ট হয় ম্যাক্সিমাম। তারপর ডি, সরি পি, আর ফাইনালি ডি ইলেকট্রন যদি থাকে, তাদের জন্য স্ক্রিনিং এফেক্ট হয় মিনিমাম, বিকজ দ্য এস electrons are very close to the nucleus comparatively than p and then d. d রা কোথায় থাকে? d রা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে। so that is why এই d অরবিটাল বা d অরবিটালের যে ইলেকট্রন গুলো, তারা কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটাকে অতটা ইজিলি এনজয় করতে পারে না। বোঝা গেল? বুঝতে পারলে? এই হলো ব্যাপারটা, হলো। আচ্ছা, তো এইবার দেখো, আহ, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কি হয়, মানে এই নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, নাইট্রোজেন ফসফরাসে কোনো সমস্যাই নেই। নাইট্রোজেন থেকে ফসফরাসে যখন যাচ্ছে, তখন অ্যাটমিক রেডিয়াই খুব ইজি ওয়েতে ইনক্রিজ করছে, কোনো অসুবিধা নেই।
কিন্তু ফসফরাস থেকে যখন আর্সেনিকে আসছো তখন কি হচ্ছে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ 10 3D ইলেকট্রন, আমি মার্ক করেছি ব্লু কালার দিয়ে, এই পুয়ার স্ক্রিনিং এফেক্ট কন্টেইনিং ইলেকট্রনগুলোর জন্য বাইরের যে আউটার মোস্ট শেল, তাই তো, সেই শেলের সাথে এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ করে। কেন ইনক্রিজ করে? কারণ তাদের স্ক্রিনিং এফেক্টটা স্ট্রং না, মাঝখানে ডি ইলেকট্রনগুলো স্ক্রিনিং এফেক্ট স্ট্রং না। যদি স্ক্রিনিং এফেক্ট স্ট্রং হতো তাহলে বাইরের ইলেকট্রন বা আউটার মোস্ট শেলের ইলেকট্রন, যেটা 4s3 4s2 4p3, এগুলো আউটার মোস্ট ইলেকট্রন, এগুলো অনেক উইকলি কি করতো, নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সটাকে এনজয় করতো, মানে আস্তে আস্তে সাইজ বাড়ছে। কিন্তু 10টা 3D ইলেকট্রন থাকার জন্য মাঝখানের যে এফেক্ট সেটা অত্যন্ত পুয়ার, ঠিক আছে, স্ক্রিনিং এফেক্ট ইজ ভেরি ভেরি পুয়ার। so that is the reason why the outermost shell of the outermost electrons enjoy this nuclear attraction force very strongly. so এই কারণে অ্যাটমিক রেডিয়াই যতটা ইনক্রিজ করার কথা ততটা ইনক্রিজ কিন্তু করতে পারে না। পুরোটা বুঝলে না? লিখে দিচ্ছি, আগে লিখে দাঁড়াও। due to the presence of 10 3D electrons, the nuclear attraction over the outermost electron is comparatively more in case of arsenic। তাহলে কি বলছি, আর্সেনিকের ক্ষেত্রে, আর্সেনিকের ক্ষেত্রে ডিউ টু দ্য প্রেজেন্স অফ 10 3D ইলেকট্রনস, ঠিক আছে, 10টা 3D ইলেকট্রন আছে, তাদের স্ক্রিনিং এফেক্ট অত্যন্ত পুয়ার, ঠিক আছে। স্ক্রিনিং এফেক্টের কাজ কি, নিউক্লিয়াস আর আউটার মোস্ট সেলের যে অ্যাট্রাকশনটা সেটাকে কমানো, বাট এই 3D ইলেকট্রনগুলোর স্ক্রিনিং এফেক্ট অত্যন্ত পুয়ার। তো যেই কারণে যে নিউক্লিয়াসটা আছে আর যে আউটার মোস্ট ইলেকট্রনটা আছে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, ঠিক আছে, দ্যাট অ্যাট্রাকশন ইজ ভেরি স্ট্রং। পুয়ার হওয়ার কথা ছিল স্ক্রিনিং এফেক্টের জন্য, কিন্তু এই 3D10 এর ক্ষমতা নেই স্ক্রিনিং এফেক্ট দেখানোর, ওই কারণে অ্যাট্রাকশন ইজ স্ট্রং। তাহলে সেন্টার মানে নিউক্লিয়াস আর আউটার মোস্ট শেলের অ্যাট্রাকশন যদি স্ট্রং হয়, সাইজ বাড়বে না কমবে অ্যাটমের? উত্তর দাও এটার। সেন্টার আর আউটার মোস্ট শেল মানে নিউক্লিয়াস আর আউটার মোস্ট শেলের যদি অ্যাট্রাকশন স্ট্রং হয়, আবার বলছি সেন্টার বা নিউক্লিয়াস আর আউটার মোস্ট শেলের অ্যাট্রাকশন যদি স্ট্রং হয়, আউটার মোস্ট ইলেকট্রনের অ্যাট্রাকশন যদি স্ট্রং হয়, তাহলে সাইজ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। তো স্বাভাবিকভাবেই জিনিসটা হচ্ছে এখানে ওরকম হওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট দেখো প্রথমে 70 থেকে 110 পিকোমিটার হলো বেড়ে গিয়ে, মানে 40 পিকোমিটার ইনক্রিজ করলো। এবার এই 40 পিকোমিটার ইনক্রিজ করলো, এখানে কত, এখানেও 40 50 60 হওয়ার কথা, বাট এখানে ইনক্রিজ করছে মাত্র 10 পিকোমিটার। কেন? দিস ইজ দ্য রিজন। বুঝতে পারলে? নিউক্লিয়াসের সঙ্গে আউটার মোস্ট ইলেকট্রনের যে অ্যাট্রাকশনটা সেটা অত্যন্ত বেশি, সেই কারণে যতটা ইনক্রিজ করার কথা ছিল ততটা ইনক্রিজ করতে পারছে না। তো সামান্য একটু ইনক্রিজ করছে অনেক কষ্ট করে। জিনিসটা বোঝা গেল? ক্লিয়ার হলো? সিজাকে জিজ্ঞেস করছি, ক্লিয়ার হলো? এইবার এই এই টপিকটা দিয়েই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে যদি আসে, এই টপিকটাকে পড়তে হবে। কারণ এই টপিকটাকে ইউজ করে আমরা আরেকটা ফ্যাক্টর পড়বো এখানে। কি ফ্যাক্টর পড়বো? আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি কাকে বলে?
কে বলবে বলো? আয়োনাইজেশন এনথালপি কাকে বলবে? বলতে পারবে? হুম, the energy needed to remove an electron কি হবে বলো 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 কমপ্লিট করো। দেখো, সিম্পলি বোঝার চেষ্টা করো। তোমার কাছে একটা এলিমেন্ট আছে m, যেটা কিনা গ্যাস ফর্মে আছে। সেখান থেকে তুমি একটা ইলেকট্রনকে বার করবে, বার করে কিসে কনভার্ট করবে? ওকে তুমি ক্যাটায়নে কনভার্ট করবে, দ্যাট ইজ অলসো ইন গ্যাস ফর্ম। তাহলে তুমি এই ক্ষেত্রে যে এনার্জিটা সাপ্লাই করবে বাইরের থেকে, দ্যাট ইজ কল্ড আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি। তাহলে কি বললাম? It is the energy required to convert an element in its gas state into the corresponding cation, gaseous cation, by removing an electron. তাহলে এটা হলো সেই এনার্জিটা যেটা আমাদেরকে সাপ্লাই করতে হবে টু কনভার্ট একটা মেটাল বলবো না এখানে, অ্যাকচুয়ালি এলিমেন্ট বলবো, অ্যাটম বলবো, ঠিক আছে? তো অ্যাটম ইন ইটস গ্যাস স্টেট, ঠিক আছে, সেখান থেকে ওকে কিসে কনভার্ট করতে হবে? সেখান থেকে ওকে কনভার্ট করতে হবে একটা ক্যাটায়নে, দ্যাট ইজ অলসো ইন গ্যাস ফর্ম। কিভাবে? বাই রিমুভিং অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন রিমুভ করে দিয়ে ওকে কনভার্ট করতে হবে। বোঝা গেল? দিস এনার্জি যেটা আমরা বাইরে থেকে সাপ্লাই করছি ইজ কল্ড আয়োনাইজেশন এনথালপি। তাহলে আয়োনাইজেশন এনথালপির ভ্যালু আমরা যদি মানে গ্রুপে নিচের দিকে নামি, if we move down the group, তাহলে যা ভ্যালু অফ আয়োনাইজেশন এনথালপি বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে, ঠিক আছে? তাহলে if we move down the group along the periodic table, অথবা move down the group in periodic table, the ionization enthalpy কি হবে? Decreases, তাই না? If you move down a group, the ionization enthalpy always decreases. বোঝা গেল? বুঝতে পারলে? এখানেও একটা সিমিলার সর্ট অফ কোয়েশ্চেন আসে। সেটা কি দেখো, আমি যদি আয়োনাইজেশন এনথালপি, দেখো আয়োনাইজেশন এনথালপি একটা এনার্জি ফ্যাক্টর। তাহলে এই এনার্জি ফ্যাক্টরকে আমরা কি দিয়ে মাপি? কিলো জুল পার মোল এরকম ইউনিটে আমরা মাপি, অথবা জুল পার মোল ইউনিটেও কিন্তু আমরা মাপতে পারি। তো এই আয়োনাইজেশন এনথালপি ওপর থেকে নিচে নামলে কমতে থাকে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনথালপি কত? সেটার ভ্যালু 1402 কিলোজুল পার মোল, 1402 কিলোজুল পার মোল, 1402 কেজে পার মোল, ঠিক আছে? ফসফরাসের ক্ষেত্রে এই ভ্যালুটা 1012 কিলোজুল পার মোল। ওকে, তারপরে কে? আর্সেনিক, ঠিক আছে? আর্সেনিকের ক্ষেত্রে এই ভ্যালুটা 947 কিলোজুল পার মোল। এইবার ভালো করে লক্ষ্য করো, তোমরাই বলো, নাইট্রোজেন থেকে ফসফরাস কতটা ডিক্রিজ করেছে? অ্যাপ্রক্সিমেটলি 400 তো, তাই তো? কিন্তু ফসফরাস থেকে আর্সেনিকে কতটা ডিক্রিজ করেছে? অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোজুল পার মোল, তাই না? অলমোস্ট। তাহলে প্রথমে ডিক্রিজ করলো 400 কিলোজুল পার মোল যখন আমরা নাইট্রোজেন থেকে ফসফরাসে আসলাম, বাট যখন ফসফরাস থেকে আর্সেনিকে আসছি তখন কত হচ্ছে? 65 কিলোজুল পার মোল। তাহলে এর পেছনে কি কারণ থাকতে পারে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, আয়োনাইজেশন এনথালপি কমছে তো। দেখো আয়োনাইজেশন এনথালপির ভ্যালুগুলো আমি লিখে দিয়েছি। প্রথমটা নাইট্রোজেনের ক্ষেত্রে 1402, ফসফরাসের ক্ষেত্রে 1012, আর আর্সেনিকের ক্ষেত্রে 947। তাহলে আমাকে বলো যে এই ফার্স্ট ডিক্রিজটা নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে প্রায় 400 কিলোজুল পার মোল, কোনো অসুবিধা নেই। বাট ফসফরাস থেকে আর্সেনিকের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 65 কিলোজুল পার মোল। তো এইটা কেন হচ্ছে? একটু গুছিয়ে বলো।
এক্স্যাক্টলি ওই একই একই ফ্যাক্টর এখানে লিখতে হবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ 10 3d ইলেকট্রনস। ঠিক আছে, the attraction between the nucleus and the outermost shell is very high। বোঝা যাচ্ছে? তো এই কারণেই যতটা ডিক্রিজ করার কথা ছিল ততটা ডিক্রিজ করতে পারেনি। 400 হওয়ার কথা অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু সেটা হয়ে গেছে 65। বোঝা যাচ্ছে? ব্যাপারটা লিখতে পারবে? সেম এক্সপ্লানেশন, আগেরটা যেটা লিখেছি দ্যাট ইজ দ্য সেম এক্সপ্লানেশন, ওটার মতোই হবে, বাট এখানে খালি লিখতে হবে যে এই কারণে আয়নাইজেশন এনথালপিটা ডিক্রিজ করে যায় উপর থেকে নিচে নামলে। বোঝা গেল? সবাই বুঝতে পারলে বলো? আর সোমেন এত দেরি হলো কেন জয়েন করতে? হ্যাঁ, তাহলে আর কি বলবো বলো এখন আমি, আচ্ছা যাকে নেক্সট ফ্যাক্টর, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে? দেখো, ইলেকট্রোনেগেটিভিটি কটার অর্থ হলো the ability to attract the shared pair of electron by an element অথবা atom in a compound is called its electronegativity। for example, আমি যদি HCl নিই, ঠিক আছে, HCl একটা কোভ্যালেন্ট, এতে কি থাকে? এতে থাকে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। তাহলে কোনটা শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন? এই হাইড্রোজেনের আর এই ক্লোরিনের একটা, two electrons are the shared pair of electron। এইবার ক্লোরিনের একটা টেন্ডেন্সি আছে, কি টেন্ডেন্সি? এই শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনটাকে ও নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে এই যে টেন্ডেন্সি, এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, এইবার তুমি যত উপর থেকে নিচে নেমে আসবে গ্রুপ ওয়াইজ ইন আ পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, তো ইলেকট্রোনেগেটিভিটির কি চেঞ্জ হবে বলে তোমার বলো? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? Hello? হ্যাঁ বলো বলো। লিখবো the tendency of an element, কথাটা বলা ঠিক না, অ্যাটম লেখো। the tendency of, এটা বন্ধ হবে, আমি চালু করছি আবার। হুম, আমরা কোথায় ছিলাম? the tendency of an atom to attract the bonded pair of electron towards itself is called electronegativity।
হলো? যত আমরা পিরিয়ডিক টেবিলে গ্রুপ বরাবর উপর থেকে নিচে নেমে আসি, the electronegativity decreases. তাহলে along the group the electronegativity always decreases. বোঝা গেল? এর ক্ষেত্রে মানে এই সমস্ত গ্রুপ 15 এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে যে ইলেকট্রোনেগেটিভিটি উপর থেকে নিচে নামলে আলটিমেটলি কি হয়, ডিক্রিজ করে যায়। মানে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি এন্ড তারপরে বিসমাথ। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, মেটালিক metallic or electropositive character. Metallic or electropositive character, ঠিক আছে? সেটা কি জিনিস দেখো, আমি বলছি সেটা হচ্ছে মেটালিক ক্যারেক্টার মানে কি। মেটালিক ক্যারেক্টার মানে যে একটা পার্টিকুলার এলিমেন্ট কত ইজিলি একটা ইলেকট্রনকে লুজ করতে পারে, ঠিক আছে, তাকেই বলা হয় তার মেটালিক ক্যারেক্টার। আবার বলছি, একটা এলিমেন্ট কতটা ইজিলি তার আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে লুজ করতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য মেটালিক অর ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার। তাহলে এটাও কিন্তু একই রকম ভাবে যত উপর থেকে আমরা নিচে নেমে আসব তত মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে? তাহলে উপর থেকে নিচে নামলে আমরা দেখতে পাই যে অ্যাটমিক রেডিয়াই কি হয়, ইনক্রিজ করে। কেন ইনক্রিজ করে? দ্য রিজন ইজ নিউক্লিয়ার অ্যাট্রাকশন কি হয়, ডিক্রিজ করে। যেহেতু আউটার মোস্ট শেল একটা 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 করে বাড়তে থাকে, তো স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসের থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স সেটা বাড়তে থাকে। যেহেতু আউটার মোস্ট শেল আর নিউক্লিয়াসের ডিস্টেন্স ইনক্রিজ করতে থাকে, তার ফলে কি হয়, তার ফলে যে ঘটনাটা ঘটে দ্যাট ইজ যে আউটার মোস্ট শেল সেখান থেকে একটা ইলেকট্রনকে আমি খুব ইজিলি বাইরে বার করে আনতে পারি। তো এইটা হলো মেটালিক ক্যারেক্টার। তো মেটালিক ক্যারেক্টার যত আমি উপর থেকে নিচে নামবো তো এটা ইনক্রিজ করবে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই মেটালিক ক্যারেক্টার increases, মেটালিক ক্যারেক্টার increases। তাছাড়া একই রকম ভাবে যখন আমি উপর থেকে নিচে নামবো along a group, তখন মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট সেগুলো কিন্তু কম্পারেটিভলি ইনক্রিজ করতে থাকবে। আবার ডেনসিটির কথা যদি বলি, দ্য ডেনসিটি অলসো ইনক্রিজেস। তাহলে কি বললাম, ডেনসিটি, আচ্ছা আগে এটা লিখে নি, মেটালিক মেটালিক ক্যারেক্টার লিখলাম, তো আগে লিখবো এটা মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট এন্ড ডেনসিটি। মেল্টিং, বয়লিং পয়েন্ট এন্ড ডেনসিটি। তাহলে সহজ ভাষায় বলতে গেলে the increases down হলো। তাহলে উপর থেকে নিচে নামলে মেল্টিং পয়েন্ট বলো, বয়লিং পয়েন্ট বলো, অথবা তুমি ডেনসিটি বলো, দে ইনক্রিজেস। এখানে আর কোনো কমপ্লিকেশন নেই, সিম্পলি এইটুকু বুঝতে হবে। আর কি, অ্যালোট্রপি এন্ড ক্যাটিনেশন। তাহলে প্রথমে আমি অ্যালোট্রপি লিখি। অ্যালোট্রপি কাকে বলে? অ্যালোট্রপি ইজ দ্য প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে, টু এক্সিস্ট ইন ভেরিয়াস ফর্মস। তাহলে কি বললাম, অ্যালোট্রপি ইজ দ্য প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট টু এক্সিস্ট ইন ভেরিয়াস ফর্ম। বোঝা গেল? তাহলে নাইট্রোজেন আর বিসমাথ তারা খালি অ্যালোট্রপি শো করতে পারে না, বাট এক্সেপ্ট দ্যাট প্রত্যেকটা গ্রুপ 15 এলিমেন্ট কিন্তু অ্যালোট্রপি শো করতে পারে। তাহলে আমি লিখব এক্সেপ্ট নাইট্রোজেন and bismuth all the elements of group 14, sorry group 15 show allotropy। হলো, প্রত্যেকটা এলিমেন্ট অ্যালোট্রপি শো করতে পারে। বোঝা গেল? যেমন আমি যদি ফসফরাসের কথা বলি,
ঠিক আছে? ফসফরাসের বিভিন্ন ফর্ম হয়, কি কি? হোয়াইট ফসফরাস, ঠিক আছে, রেড ফসফরাস, ব্ল্যাক ফসফরাস, হলো। আর্সেনিকও কিন্তু এরকম ভাবে গ্রে আর্সেনিক, ইয়েলো আর্সেনিক, ব্ল্যাক আর্সেনিক এরকম ভাবে এক্সিস্ট করতে পারে। একই রকম ভাবে তোমার যে অ্যান্টিমনি আছে, সেই অ্যান্টিমনিও কিন্তু দুভাবে এক্সিস্ট করতে পারে। একটা হলো নর্মাল স্টেবল মেটালিক ফর্ম, আরেকটা হলো অ্যামরফাস গ্রে ফর্ম। তাহলে অ্যান্টিমনিটা বলে দিই, সিম্পলি দেখো। আর্সেনিকটা আগে বলে দিই, আর্সেনিক কি কি ফর্মে এক্সিস্ট করতে পারে? আর্সেনিক ক্যান এক্সিস্ট ইন গ্রে ফর্ম, ইয়েলো ফর্ম, আরেকটা কি বললাম, ব্ল্যাক ফর্ম, হলো। গ্রে, ইয়েলো, ব্ল্যাক, তিনটে ফর্মে আর্সেনিক এক্সিস্ট করতে পারে। একইভাবে অ্যান্টিমনি কিভাবে এক্সিস্ট করতে পারে? দুটো ফর্ম আছে, সেগুলো কি কি? সেগুলো সিম্পলি যেটা তোমার মেটালিক ফর্ম বা স্টেবল মেটালিক ফর্ম, আরেকটা কি? আরেকটাকে বলা হয় অ্যামরফাস গ্রে ফর্ম, ঠিক আছে? এই দুটো ফর্মে অ্যান্টিমনি এক্সিস্ট করতে পারে, বোঝা গেল? আরেকটা লাস্ট প্রপার্টি যেটা পড়ে আজকে শেষ করব। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই অ্যামরফাস এক্স্যাক্টলি, ওইটাই অ্যামরফাস, একটাই, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম, ঠিক আছে? অ্যামরফাস মানে যেটা ক্রিস্টালাইন না, সেটাকে বলা হয় অ্যামরফাস। যেখানে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে না, দ্যাট ইজ অ্যামরফাস, হলো। তাহলে ক্যাটিনেশন, ক্যাটিনেশন ক্যান অলসো be exhibited by the group 15 elements. অ্যামরফাস মানে দুটো ফর্ম হয় সলিড স্টেটের, একটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্ম এন্ড আনাদার ওয়ান ইজ অ্যামরফাস ফর্ম। ক্রিস্টালাইন ফর্মে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো থাকে তারা একটা রেগুলার ওয়েতে অ্যারেঞ্জড থাকে, তারা একটা রেগুলার ওয়েতে অ্যারেঞ্জড থাকে এরকম ভাবে। বাট যদি ওটা অ্যামরফাস হয়ে যায় তাহলে তারা রেগুলার অ্যারেঞ্জড থাকবে না, একটা হ্যাফাজার্ড ওয়ে থাকবে। তাহলে সেকেন্ডের যে সলিডটা সেটাকে আমরা বলবো অ্যামরফাস সলিড, আর বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে যেটাকে ড্র করলাম দ্যাট ইজ দি ক্রিস্টালাইন সলিড, বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দুটো ফর্ম হয় আর্সেন অ্যান্টিমনির, একটা স্টেবল মেটালিক ফর্ম আর একটা অ্যামরফাস গ্রে ফর্ম, হলো। আচ্ছা, এইবার the group 15 elements can also exhibit a tendency to form bonds with itself, মানে নিজেদের সাথে বন্ড ফর্মেশন করতে পারে, লং চেন ফর্ম করতে পারে, যতটা লং না যতটা কার্বন ফর্ম করতে পারে, বাট এক কিছুটা লং তো ফর্ম করতেই পারে। so this property is called catenation, to form bonds, অথবা আমরা ওটাও বলতে পারি ability to form bonds with itself, মানে সেলফ লিঙ্কড বন্ড, এগুলোকে বলা হয় ক্যাটিনেশন। তাহলে ক্যাটিনেশন শো করে এরকম একটা এক্সাম্পল, হাইড্রোজেন বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, এখানে প্লাস, এটার নাম হলো, আবার বন্ধ হয়ে গেল, দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও বন্ধ হচ্ছে, হ্যাঁ আমি চালু করছি আবার। তাহলে এটা কি জিনিস? এটা হলো, দেখো ভালো করে লক্ষ্য করো, HN3, HN3 is a compound, এর নাম হাইড্রাজোয়িক অ্যাসিড। কি বললাম? হাইড্রাজোয়িক অ্যাসিড। এই হাইড্রাজোয়িক অ্যাসিডে তিনখানা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড দেখা যায়, ঠিক আছে? তিনখানা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড দেখা যায়, সরি হ্যাঁ আমার লাগবে এটা, হ্যাঁ তিনখানা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড দেখা যায়। এরকম সেলফ লিঙ্কড বন্ড
তৈরি করার যে টেন্ডেন্সি, দ্যাট ইজ কল্ড ক্যাটিনেশন। বোঝা গেল? বোঝা গেল? এই ক্যাটিনেশনের টেন্ডেন্সি কিন্তু ফসফরাসেরও আছে। আর এই গ্রুপ 15 এ ম্যাক্সিমাম টেন্ডেন্সি ক্যাটিনেশন শো করার থাকে ফসফরাসের। নাইট্রোজেনের থেকেও বেশি ক্যাটিনেশন ফসফরাস শো করতে পারে। তাহলে কার সবথেকে বেশি গ্রুপ 15 এ ক্যাটিনেশন প্রপার্টি? অবভিয়াসলি নাম আসবে ফসফরাসের। বোঝা গেল? বুঝতে পারলে? এই কয়টা জিনিস তোমরা পড়বে, কেমিক্যাল প্রপার্টির আগ পর্যন্ত পড়বে। কেমিক্যাল প্রপার্টি পড়তে হবে না সামনের দিন বলতে আমি এর মধ্যে কোনো একদিন পড়াবো, ঠিক আছে? যেহেতু তোমাদের একদিন পড়া বাদ গেছিল, সেই পড়াটা আমি পড়াবো সামনের মধ্যেই কোনো একদিন পড়াবো, তোমাদের আমি জানিয়ে দেবো। মোটামুটি তোমাদের সবার ফ্রি টাইম দেখি আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? বুঝতে পারলে? তো কবে পড়াবো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে থাক এত অবধি। আর এইটা আমি চেষ্টা করছি যে মোটামুটি রেকর্ড তো হয়ে গেছে যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমি টিচমিন্ট অ্যাপে তোমাদেরকে কিরকম এরকমই দেখায়, এটা আপডেটেড গুগল মিট তো এরকমই দেখায়। হ্যাঁ, তো মিররের মতন দেখাবে আর কি। তো এটা আমি টিচমিন্টে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? যদি ঠিকঠাক রেকর্ডিং হয়ে থাকে, আশা করি হয়েছে, কোনো সমস্যা হবে না। তো আমি টিচমিন্টে এটাকে আপলোড করে দিচ্ছি। তো সৌমেন, তুমি তো প্রথম থেকে পড়োনি, তো তুমি সামনে যেটুকুনি মিস করেছো সেটুকুনি তুমি দেখে নিতে পারো। আর বাকিরাও যদি মনে হয় যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, তোমরাও তখন একটু দেখতেই পারো। আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোথায় কোথায় যেতে হবে, টিচমিন্ট অ্যাপে তো ঢুকে গেছো, আছো তো? টিচমিন্টে আসোনি এখনো? হ্যাঁ, একসেপ্ট হয়ে গেছে, তুমি ক্লাসরুমে অ্যাড হয়ে গেছো। সৃজা জয়েন করোনি টিচমিন্টে? সৃজাও করোনি? ওইখানেই আছে, গ্রুপের মধ্যেই লিংক আছে। আচ্ছা, আমি ক্লাসরুম লিংক আরেকবার দিয়ে দেবো, ওইখানে জয়েন করবে। ওইখানে ভিডিওটার লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওগুলো এখন থেকে ওখানেই থাকবে, হোয়াটসঅ্যাপে দিচ্ছি না, কারণ ভিডিওগুলো অনেক বড়, প্রায় 1 জিবি 2 জিবি ভিডিও হবে, তোমরা ডাউনলোড না করেই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। ইউটিউবের লিংক, ঠিক আছে? ঠিক আছে, চলো রাখছি। আর পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর যদি মনে হয় কোনো কিছু টপিক বুঝতে হবে, তাহলে আমাকে আগের থেকে একটু ইনফর্ম করে দিও, সামনের দিন শুরুতেই আগে তাহলে ওগুলো ডিসকাস করবো, ঠিক আছে? ঠিক আছে, চলো রাখছি। হ্যাঁ।